নমস্কার, জয়পুর টুডে ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন গৃহবধূ ওরফে একজন কবি, যিনি নিজের সংসারের কাজের পাশাপাশি নিজের অনুভূতিগুলি কবিতায় লিখেন। চলুন তার থেকে জেনে নিই ওনার সাংসারিক জীবন এবং কবিতার গল্প। নমস্কার দিদি, আমাদের পেজে আপনাকে স্বাগতম। নমস্কার নমস্কার সবাইকে। আমার নাম সীমা রায়, আর আমি একজন ছোটোখাটো লেখিকা বলতে পারেন। সংসারের পাশাপাশি লেখালেখি আমার অভ্যাসে পরিণত হয়েছে এবং একটা সময় পর লেখালেখি নিয়ে অনেক দূর আজ এগিয়ে যেতে পেরেছি আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে। প্রথমে জানতে চাই, এই কবিতার লেখা শুরু কবে থেকে? তো কবিতা আমি প্রথমে লিখতাম না, প্রথমে আমি ঠাকুরের গান এবং বিভিন্ন শায়রি এগুলো লিখতাম। তো 6 মাস ধরো চলে গেছে, আমি একটা কবিতা লিখেছি, তারপর আবার 1 মাস 2 মাস পরে একটা কবিতা লিখেছি। প্রথমে এমনটাই আর কি লিখতাম, আর প্রথমে কন্টিনিউ করা হতো না, কিন্তু কয়েকদিন যাবৎ আমি প্রতিনিয়ত কবিতা লিখছি, কারণ এই কবিতা থেকে আমার অনেক পরিচিতি বেড়েছে এবং এই কবিতার লেখালেখির মাধ্যম থেকেই আমি আরও নতুন নতুন অনেক কিছু খুঁজে পেয়েছি। নিজের অনুভূতিটাকে শুধু তো প্রকাশ করেছি তা নয়, আমি আরও অন্য অন্য জীব সম্পর্কে কিংবা প্রকৃতি সম্পর্কে, দেবদেবী সম্পর্কে এবং অন্য মানুষের অনুভূতিকেও কিন্তু লেখার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। আচ্ছা, তা আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনি আমার খুবই প্রিয় কবি, আর তেমনভাবে ওনার লেখা কিন্তু আমার পড়া হয়নি, বিশেষভাবে কোনো কবিরই লেখা পড়া হয়নি, সময়ের অভাবে খুবই অল্প সময়ে সংসার জীবনে পা দিয়েছি, তো সেই জন্য আর কি পড়া হয়নি। তো প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আপনার প্রথম কবিতার অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম তেমন কিছু একটা ভাবিনি, প্রথমে আমি জাস্ট খাতা কলমে লিখতাম, মনের অনুভূতি বললাম না, তো যখনই খুব বেশি আঘাত পেতাম সেই কথাগুলো কাউকে বলা হতো না আমার, তখন আমি খাতা কলম নিয়ে বসতাম এবং ক্রমানুসারে লিখেই যেতাম। কখনো ভাবিনি আমার লেখাগুলো বইয়ের মধ্যে ছাপানো হবে কিংবা সেগুলো আন্তর্জাতিকভাবে একটা সম্মান পাবে, হ্যাঁ, স্থান পাবে। তো সেই হেতু আর কি এইভাবেই লিখে যেতাম, কখনো কল্পনাও করিনি যে আমি কোনোদিন লেখিকা হয়ে উঠতে পারবো। আমি শুধু নিজের ভাবনাগুলোকেই কলমের মধ্যে খাতার মধ্যে ফুটিয়ে তুলতাম কলমের মাধ্যমে, তো সেটাই আর কি। তা আপনার এই কাজে আপনার পরিবারের কি সমর্থন পেয়েছিলেন? শুরুর দিকে তেমন পরিবারের সমর্থন বলতে কেউ জানতোই না যে আমি লেখালেখি করতাম কিংবা আমি কবিতা লিখছি। আমার সাথে খাতা কলম থাকতো, আর আমি লিখতাম। কখনো মধ্যরাত্র ঘুম আসছে না, কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত আমি, কাউকে বলার নেই, যেহেতু আমি একা থাকি, আমার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন এবং সংসারের কি বলবো ভীষণ যাতনা পেয়েছি আর কি একটা সময় আমি। তখন সেগুলো কি হয় জানো, মনের মধ্যে জমতে জমতে সেগুলো কাউকে যখন বলা হয় না, খুবই কষ্ট হতো, এবং যখন আমি খাতার মধ্যে সেগুলো লিখতাম না, নিজেকে অনেকটা হালকা অনুভব করতাম। তো তখন থেকেই আর কি আমার লেখালেখিটা শুরু হয়েছে। তো লেখালেখিটা শুরু হওয়ার পর আমি আমার মাকে দু একটা কবিতা শুনিয়েছিলাম, তো উনি খুব প্রশংসা করেছেন। ওই যে মায়ের প্রশংসা শুনেছি, তখন থেকে আরও ইচ্ছা জাগলো যে না, আমি আরও কবিতা লিখব। তো তারপর থেকেই কন্টিনিউ করে যাচ্ছি। সংসার ও লেখালেখি একসাথে কিভাবে সামলান? সংসার আমার প্রথম প্রায়োরিটি আর কি। প্রথমে সংসারের কাজগুলোই আমি করার চেষ্টা করি এবং সংসারের কাজের সাথে সাথে আমি লেখালেখি করি। প্রথমে আমার সন্তান রয়েছে, একটা ছেলের সন্তান 6 বছরের। তো ওর পড়াশোনা, ওর স্কুল, টিউশন, তারপর ওকে চান করানো, ওর সাথে টাইম স্পেন্ড করা, তারপর অনেক থাকে না, একা ঘরে থাকে যেহেতু, ওর সাথে খেলাধুলা এবং সংসারের যাবতীয় কাজ সব কিছু সামলে যখন সময় পাই তখনই একটু টুকটাক লেখালেখি করি। আর যখনই খুব কিছু একটা মনে আসলো, আমি রান্না করছি কিংবা কিছু একটা কাজ করছি, দুটো লাইন আমার মনের মধ্যে খেলছে, আমি খাতা কলম আমার ইয়ের মধ্যেই থাকে, বিছানায় থাকে, তো আমি চট করে 2টি লাইন লিখে ফেলি। তারপর আমি ঘোরাফেরা করছি, এর নিচে আরও 2টি লাইন যুক্ত করে ফেলি। তো এইভাবে কখনো লেখা হয়, আর কখনো গভীর রাতে যখন খুবই একা থাকি, তখন মনের মধ্যে বিভিন্ন সব ভাবনা জাগে, সেখান থেকেই লিখি। আচ্ছা, কোন বিষয় নিয়ে বেশি লিখতে ভালো লাগে? আমার তো প্রেম বিষয়ক কবিতা বেশি লেখা হয়েছে।
বাকি আমি দেবদেবী, প্রকৃতি এবং বাস্তববাদী কবিতাও বেশি রয়েছে, কিন্তু সবচাইতে বেশি বিরহের কবিতা রয়েছে। আর মানুষ যখন লেখিকা হয়, যারা লেখিকা তারা হয়তোবা মানে উপলব্ধি করেছেন জীবনে, জীবনে কষ্ট থেকেই কিন্তু লেখালেখিগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে। কেউ বা মানে আছে না, মানে ঠিক আছে মানে মনের মধ্যে এসেছে তা নিয়ে লিখছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বিরহটা বা কষ্টটা যখন মানুষের মধ্যে আসে না, তখন থেকেই মানে লেখালেখি শুরু হয়। মানুষ তখন একটু অন্য প্রকৃতির হয়ে যায়। যারা লেখালেখি করে তারা আরও 10 জন 5 জন মেয়ে হোক কিংবা ছেলে হোক, মানে অন্য মানুষদের থেকে অনেক আলাদা হয় এবং ওনাদের ভাবনা একদম অন্যরকম হয়। আপনার কথা শুনে মনে হচ্ছে যে অনেক কষ্টের মধ্যে আপনার জীবনযাপন করতে হয়েছে। হ্যাঁ, একটা সময়ে অতীতে সত্যি আমার একটা ভয়ানক অতীত ছিল, যার সম্পর্কে আমি এখন কল্পনাও করতে চাই না। খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করেছি। নর্মালি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে আমি। আর সেখান থেকে এসে তারপর খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। আর কষ্ট মানে প্রথম অবস্থায় খুবই কষ্ট পেয়েছি, বিভিন্ন মানুষের থেকে পেয়েছি। খুবই অল্প বয়সটা ছিল, বেশি কিছু বুঝতাম না সংসার সম্বন্ধে। তো চারিপাশের অনেকেই অনেকভাবে আমাকে যাতনা দিয়েছেন। সবশেষে আমার স্বামী আমার পাশে ছিলেন। আচ্ছা, আশেপাশের লোকজন তারপর বন্ধু-বান্ধব থেকে কোনো উৎসাহ পাননি? হ্যাঁ, পেয়েছি। শুরুর দিকে আর কি আমার লেখাগুলো একজনকে দেখিয়েছিলাম। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেবনাথ বলে, নরসিংপুর টুডে ওনার পেজ রয়েছে। তো ওনাকে দেখানোর পর উনি বললেন, তোমার তো খুবই মানে ভালো একটা প্রতিভাশালী মেয়ে তুমি, খুব ভালো কবিতা লেখা তুমি, সেগুলো ফেসবুকের মাধ্যমে কেন তুলে ধরছো না? তখন থেকে আমি ফেসবুকের মাধ্যমে আর কি মানে তুলে ধরি সেগুলো, লেখালেখিগুলো পোস্ট করি এবং বাকি সব কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন। তো মানে রিলসও বানাই আর এর মধ্যে আর কি লেখালেখিগুলো পোস্ট করি, কখনো ভয়েস রেকর্ড করেও মানে পোস্ট করি। আর বাকি আশেপাশের অনেকজন রয়েছেন। বর্তমানে একজন আমার বাড়িতে রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো উনি আমার ভাগ্নি সম্পর্কে। তো উনিও আমাকে খুব বেশি মানে সাপোর্ট করেছেন। তারপর আমার বাবুর আর কি স্কুল স্কুল শিক্ষক, প্রিন্সিপাল স্যার, উনিও বলেছেন খুব ভালো লেখালেখি করছো। তারপর আমার বিশেষ করে একজনের কথা না বললেই তো নয়, আমার দাদুভাই হন নিহার বৈদ্য। উনিও খুব বেশি মানে সাপোর্ট করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। উনি আমাকে চারটা মানে ডায়েরি গিফট করেছেন লেখার জন্য। এবং আরও রয়েছেন মানসী বলে, ওর ভালো নাম অনুরূপা। তো ও কিন্তু আমার লেখালেখিগুলো মানে শুরুর দিকে আর কি এডিট করে দিত, যেহেতু আমি ফেসবুকে প্রথম ছিলাম, কিছু পারতাম না। ওই কিন্তু মানে শুরুটা করে দিয়েছিল, আমার ফেসবুক পেজ টেজ করে দিয়েছিল, ও করে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে মা এবং আমার মানে আশেপাশের বললাম যে ওনারা কিন্তু খুব বেশি সাপোর্ট করেছেন। আচ্ছা, এই লেখালেখি নিয়ে আপনার আগামীতে কি পরিকল্পনা রয়েছে? আগামীতে প্রথমত আমার কোনো পরিকল্পনা ছিল না, আমি তো মনের অনুভূতি থেকে এমনিতেই লিখতাম। আর এখন কিন্তু আমি অনেক স্বপ্ন দেখছি, আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই, একটা ভালো স্থান অর্জন করতে চাই। লেখিকা হিসেবে স্বীকৃতি পেয়েছি অলরেডি, আমি আন্তর্জাতিকভাবে আমার লেখা পাবলিশ হয়েছে কলকাতা ঐকতান প্রকাশনী থেকে। তো সেটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। তো সম্পাদিকা ছিলেন বৃত্তিমণ্ডল দিদিভাইয়ের মানে সংকলন সেটা ছিল। ওই যৌথ মানে লেখার মধ্যে একটা কবিতা নতুন করে শুরু করো বলে আমারও ছিল। তো বাকি পরিকল্পনা তো অনেক কিছু রয়েছে বর্তমানে আপাতত সেগুলো একটু থাক, কারণ সব কিছু মানে সফল হয় না জীবনে। ভাবছি আরও যাতে এগিয়ে যেতে পারি এবং লেখালেখিটা চালিয়ে যেতে পারি, আপনারা সবাই আশীর্বাদ করলে এবং পাশে থাকলে আশা করি এগিয়ে যেতে পারবো। আচ্ছা, নতুন যে যারা লেখালেখি শুরু করেছেন বা ভাবছেন লিখবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? নতুন বলতে আমি নিজেও নতুন। আর যারা লেখালেখি করছেন তাদেরকে একটা কথাই বলবো, লেখালেখি চালিয়ে যান। কারণ বর্তমান প্রজন্মের যারা ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে, তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে বলবে, আমি ডাক্তার হতে চাই। বড় হয়ে কি হতে চাও বাবা? আমি মাস্টার হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বিভিন্ন সব অনেক কিছু বলবে। কিন্তু কেউ বলবে না যে আমি লেখিকা কিংবা লেখক হতে চাই। তো সেই হেতু যারা লেখালেখি করে তাদের মধ্যে কিন্তু একটা গভীরতা বা একটা অনুভূতি এবং অনেক কিছু লুকিয়ে রয়েছে। তো যারা লেখালেখি করে তারা কিন্তু একদম অন্য প্রকৃতির হয়। তো সেই জন্য আর কি নবপ্রজন্মকে
লেখালেখিটা মানে চালিয়ে চালিয়ে যাওয়া উচিত। যত লিখবে তত অভিজ্ঞতা বাড়বে আর কি, সেই জন্য বলছি। আচ্ছা, আপনার লেখা একটা কবিতা আমাদের দর্শকের সামনে তুলে ধরবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়। আমি বাংলা, অসমীয়া, হিন্দি ৩টা ভাষায় কবিতা লিখে যাচ্ছি এবং ৫০০রও উপরে কবিতা লিখেছি। আর আমার কিন্তু প্রত্যেকটা কবিতা মুখস্থ রাখা একদমই মানে অসম্ভব আমার জন্য। তো সেই হেতু আমি দেখে দেখেই বলছি। ঠিক আছে, একটা অনেক আগের লেখা কবিতা। কবিতার নাম হচ্ছে আমরা নারী। আমরা নারী, আমরা চাইলেই সব পারি। আমরা লড়তে ভয় পাই না, জিতি কিংবা হারি। আমরাই দুর্গা, আমরাই কালী, আমরা জগৎ জননী। আমরাই দুর্গা, আমরাই কালী, আমরা জগৎ জননী। আমরা শান্ত লক্ষ্মীমন্ত, আমরাই হিরে মুক্তোর খনি। আমরাই যোদ্ধা, আমরা মহীয়সী, বীরত্বের অধিকারিণী। আমরা নিজের জীবন বাজি রেখে নতুন জীবন আনি। আমরা কখনো শান্ত নদী, বয়ে চলি ধীরে ধীরে। আর কখনো প্রলয়ঙ্করী, তখন দেখি না পিছু ফিরে। আমরা কারো ভগ্নী, কারো পত্নী, কারো বা মা জননী। আমরা কারো ভগ্নী, কারো পত্নী, কারো বা মা জননী। আমরা কখনো বিষাক্ত নাগিনী হয়ে তুলি ভয়ঙ্করী ফণী। আমরা কখনো স্বর্গের অপ্সরা, কখনো রূপকথার জগতের পরী। হ্যাঁ, আমরা নারী, আমরা নারী, আমরা সব রূপে ধরা দিতে পারি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমার খুবই ভালো লাগলো। তা দর্শকের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তা আজ এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং ফলো করে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।